সুপ্রিম কোর্টে আজ জোর ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টে দুটি আবেদন জানিয়েছিলেন। এক সপ্তাহ পেরোলেও নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে অস্বস্তি বজায় থাকলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরানো হোক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। এমনকি বিচারপতি সিনহার এজলাসে মামলার শুনানি চলাকালীন হওয়া কথোপকথন যাতে এজলাসের বাইরে না আসে, এই জোড়া আবেদন সুপ্রিম কোর্টে করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটি আবেদনই পত্রপাঠ নাকচ করে উল্টে কলকাতা হাইকোর্টে বল ঠেলেছে দেশের শীর্ষ আদালত। দ্বিতীয় আবেদনের জন্য প্রয়োজন মনে করলে কলকাতা হাইকোর্টে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদকে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের এখতিয়ারে হস্তক্ষেপ করতে নারাজ দেশের শীর্ষ আদালত। ঠারে ঠোরে বিচারপতি খান্নার বেঞ্চ এটাই বুঝিয়ে দিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। এদিন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কলকাতা হাইকোর্ট নজরদারি নয় তদারকি চালাচ্ছে এমন অভিযোগ তুলেও চলতি মাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কলকাতা হাইকোর্টের সেই এখতিয়ারেও 8ই ডিসেম্বর হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। চলতি মাসেই এভাবেও একবার খালি ফিরেছেন অভিষেককে। প্রথম আবেদন ছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তার যে মামলাগুলি চলছে সেগুলি অন্য বেঞ্চে স্থানান্তর করা হোক, যা কার্যত নাকচ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। তার দ্বিতীয় আবেদন ছিল যে অমৃতা সিনহার বেঞ্চে যে মামলাগুলি শুনানির সময় যে কথাবার্তাগুলি হয় সেগুলো যেন কোনোভাবে বাইরে প্রকাশিত না হয়, যাতেও কার্যত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দুটি আবেদনে কর্ণপাত করবে না তারা। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে হাইকোর্ট নজরদারির পরিবর্তে তদারকি করছে, এই অভিযোগ তুলে প্রথমে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান অভিষেক। তবে অভিষেকের আবেদনে সাড়া না দিয়ে হাইকোর্ট উল্টে তদন্তে তাকে সাহায্য করার কথাই বলেছিল। এরপর হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবারও বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি SVN ভাট্টি ডিভিশন বেঞ্চ অভিষেকের আবেদন খারিজ করে দিয়েছিল। এমনকি মামলাটি নিষ্পত্তিও করে দেওয়া হয়। ফলে সুপ্রিম অস্বস্তির মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহ পেরোতেই ফের জোড়া ধাক্কা খেয়ে খালি হাতে কলকাতা হাইকোর্টেই ফিরছেন কি তৃণমূল সেকেন্ড ইন কমান্ড? উঠছে প্রশ্ন। এদিকে শীর্ষ আদালত অভিষেককে খালি হাতে ফেরাতেই বিরোধীদের তোপের মুখে ডায়মন্ড হারবারের সাংসদ সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মত, এত ঘন ঘন সুপ্রিম কোর্টে গিয়ে লাভ নেই। তদন্তের পক্ষে যে বিচারপতি বলছেন তার বিরুদ্ধে ক্ষোভ দেখাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে। দুর্নীতি করেছে, চুরি করেছে, আর তাদের বিরুদ্ধে তদন্ত হলে তদন্ত রোকবার চেষ্টা সুর চড়া সিপিএম সাংসদের। এত ঘন ঘন সুপ্রিম কোর্ট যাচ্ছেন কেন? সুপ্রিম কোর্টে বারবার গিয়ে তো লাভ নেই। তদন্ত চলছে, তদন্ত চলবে। এখন যে বিচারপতিরাই নির্দিষ্টভাবে তদন্তের পক্ষে রায় দেবেন তার বিরুদ্ধে ওদের একগাদা ক্ষোভ উগড়ে নিয়ে সুপ্রিম কোর্ট চলে যাবেন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ঘর থেকে মামলা সরাবার জন্য, সব মামলা সরাবার জন্য ওদের কি আকুল প্রয়াস ছিল। যখন ব্যর্থ হলো একটা মামলা যখন অমৃতা সিনহার কাছে পাঠিয়ে দিলেন, সেখানে অমৃতা সিনহার বিরুদ্ধে ওদের ক্ষোভ। ওরা কোথায় যাবে? ওদের কোন বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ নেই নামটা বলে দিই আগে থেকে, সেখানে আমরা মামলা করে দেব। একই অপরিণতি দাঁড়াবে। দুর্নীতি করেছেন, চুরি করেছেন, মানুষের সর্বনাশ করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত হলেই বারে বারে তদন্ত রোকবার জন্য চেষ্টা করতে হবে। এইসব লোকেরা রাজনীতি করলে রাজনীতির খুব বদনাম হয়। কংগ্রেস নেতা কৌস্তব বাগচির খোঁচা, তদন্তকে এড়াচ্ছেন কেন তিনি? তদন্ত প্রক্রিয়ার উপর শ্রদ্ধা রাখার পরামর্শ দেন কংগ্রেস নেতা কৌস্তব। বারবার করে যে ভদ্রলোক, মানে তথাকথিত ভদ্রলোক, যিনি বলে যাচ্ছেন যে এত কিছু কথা, যে আমি কিছু করিনি, কিছু করলে ফাঁসির মঞ্চে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো, তার এত কিছু করার কি দরকার আছে? এত ইনভেস্টিগেশনকে অ্যাভয়েড করার, বা এখন বলছে মান সম্মান হানি হচ্ছে। যার মান সম্মানই নেই তার আবার মান সম্মান হানি হওয়ার প্রশ্ন। কারণ যেভাবে গরুচোর কয়লাচোর হিসাবে যেভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলার মানুষের কাছে, বাংলার মানুষ যেভাবে এদেরকে দেখছে, এদের জীবনযাপন, এদের বৈভব যেভাবে দেখেছে, এরপরে আর কি কিছু বলার থাকে না। যাই হোক, ইনভেস্টিগেশনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। এত কিছু করছে, কোর্ট কাছারি করছে, আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। বিরোধীদের প্রশ্ন, যিনি প্রতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস থেকে বেরিয়ে নিজেকে পরিচ্ছন্ন দাবি করেছেন, তিনি আবার কেন আদালতের পর্যবেক্ষণের বিরোধিতা করে শীর্ষ আদালতে যাচ্ছেন? তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের কি উচিত না দেশের বিচার ব্যবস্থায় ভরসা রেখে তদন্তে সহযোগিতা করা? উঠছে প্রশ্ন। ইন্দ্রাণী দাশগুপ্ত এবং অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ফের
পিছালো সুপ্রিম কোর্টে মহুয়া মিত্রের করা মামলা শুনানি। আজ বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলাটির শুনানি শুরু হয়। কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদের বক্তব্য ছিল অনৈতিকভাবে অসাংবিধানিকভাবে তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। ক্যাশ ফর কোয়ারি অভিযোগে বিদ্ধ মহুয়া মৈত্র সংসদ থেকে বহিষ্কৃত। বহিষ্কারের প্রক্রিয়া অবৈধ এবং অন্যায়। এই অভিযোগে দেশের শীর্ষ আদালতে দরবার মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিংভি। দ্রুত শুনানির আর্জিতে আদালতে দরবার করলেও সুপ্রিম কোর্ট ফিরিয়েছে সেই আবেদন। শীর্ষ আদালতের সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ পিছিয়ে দিয়েছে মহুয়ার আবেদনের শুনানি। বছর ঘুরলেই বহিষ্কৃত সাংসদের মামলা শুনবে শীর্ষ আদালত। মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিংভিকে জানিয়ে দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না এবং SVN ভাট্টির ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, পরবর্তী শুনানির দিন ৩রা জানুয়ারি ২০২৪। শুক্রবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, সকালে মামলার ফাইল হাতে পেয়েছি, পুরো ফাইল না দেখে শুনানি করা ঠিক হবে না। বুধবারও সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষান কাউলের ডিভিশন বেঞ্চ ফিরিয়ে দিয়েছিল মহুয়ার আবেদন। দ্রুত শুনানির আর্জি খারিজ করে বেঞ্চ জানিয়েছিল প্রধান বিচারপতি মামলার ভাগ্য নির্ধারণ করবেন, তাকে মেইল করে আবেদন জানাক বহিষ্কৃত সাংসদ। এহেন নির্দেশ পেয়েই তড়িঘড়ি প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিংভি। তার মক্কেলের আবেদন শোনা হবে এমনটা আশ্বাস দেন প্রধান বিচারপতি। এরপরেই শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মামলা উঠলে দ্রুত শুনানির আর্জি খারিজ হয়। এদিকে সংসদ থেকে বহিষ্কৃত মহুয়াকে সাংসদ বাংলো ছাড়তে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক। সংসদের আবাসন বিষয়ক কমিটির সুপারিশ মেনেই এই নোটিশ বলে সূত্রের খবর। পদ বাংলো খুইয়ে এখন আইনি পথে কতটা সুরাহা পান মহুয়া মৈত্র, সেদিকে তাকিয়ে জাতীয় রাজনীতি। আজকে সেই মামলার শুনানি ছিল, যার পরবর্তী ডেট নির্ধারিত হয়েছে আগামী ৩রা জানুয়ারি ২০২৪। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বিরোধী শিবিরের সভা অনুষ্ঠানে শাসক দলের বাধা এ রাজ্যে নতুন কিছু নয়। এবারও হয়নি তার অন্যথা। হলদিয়ায় বিপ্লবী সতীশ সামন্তের জন্মশতবার্ষিক উপলক্ষে আয়োজিত সভাতেও বাধা শাসক দলের কর্মী সদস্যের। সভায় থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পুলিশ সেই সভার অনুমতি দিয়েছে। আবার ওই সভায় ঢোকার মূল ফটকের বাইরে তৃণমূলকে ধর্ণা করারও অনুমতি দিয়েছিল পুলিশ। এমনকি বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়েও দিয়েছে বলেও তাদের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। সভাকে কেন্দ্র করে তৈরি জটিলতা সম্পর্কিত সেই মামলায় শুক্রবার বিরোধী দলনেতাকে সভা করার অনুমতি দিল উচ্চ আদালত। আদালতের নির্দেশ মাফিক সভাস্থলে মোতায়েন থাকবে পুলিশ। বিরোধী দলনেতার নিরাপত্তার দায়িত্বে থাকবে CISF। বিচারপতি জয় সেনগুপ্ত উপস্থিত না থাকায় বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসেই হল এই মামলার শুনানি। মূলত হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে আয়োজিত এই সভার আগেই অনুমতি দিয়েছিল পুলিশ। হলদিয়া বন্দর এলাকায় রয়েছে এই সভাস্থল। শহীদ স্মরণে আয়োজিত সভা প্রতি বছরই হয়, এবছরও অনুষ্ঠিত হবে। মামলার শুনানি চলাকালীন এমনটাই জানান আবেদনকারীর আইনজীবী রাজদীপ মজুমদার। অন্যদিকে রাজ্যের আইনজীবীর দাবি, সভায় যেমন পুলিশে অনুমতি আছে, ঠিক তেমনই অনুমতি আছে তৃণমূলের ধর্ণা কর্মসূচিতেও। তবে পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে নিরাপত্তা দেবে পুলিশ। বিরোধী দলনেতার নিরাপত্তায় থাকবে CISF। ধর্ণা সভা উভয়ই মানুষের গণতান্ত্রিক অধিকার, সেখানে হস্তক্ষেপ করতে পারেন আদালত। তবে পুলিশের ভূমিকায় খুশি বিচারপতি মান্থা। এতদিনে পুলিশ বিরোধীদেরও সাহায্য করছে বলেও মন্তব্য বিচারপতি। আদালতের নির্দেশে হলদিয়া বন্দর এলাকায় বিজেপির এই সভায় শান্তি বজায় থাকে কিনা এখন সেটাই দেখার। অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার। অভিযোগ, তোলাবাজির প্রতিবাদ করায় তাকে হুমকি দেন রাজপুর টাউন যুব তৃণমূলের সভাপতি প্রতীক দে ও তার দলবল। এমনকি ওই তৃণমূল কাউন্সিলরের পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুরমাতা পাপিয়া হালদারের অভিযোগ, এলাকায় ঠিকাদারের কাছ থেকে তোলা আদায় করে প্রতীক দে ও তার দলবল। প্রতিবাদ করলে তাকেও মাসোহারা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তৃণমূলের পুরমাতাকে হুমকি দেওয়া হয়। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন পুরমাতার দাদা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
আমি একটা ভিডিও বার্তায় বলেওছি আমার এখন এই মুহূর্তে অবশ্যই আমার জীবনের একটা হুমকি দেওয়া হচ্ছে। অনেকদিন আগে থেকে আমাকে যেটা বলা হচ্ছে যে আমাকে ওয়ার্ড অফিসগুলোতে এবং আমার কার্যালয় যেখানে বসে থেকে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি সেই সমস্ত কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না, সেখানে গেলে আমার সামনেই তালাচাবি আটকে দিচ্ছে এবং বলছে যে তোমাকে বসতে হবে না, তোমাকে সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে না। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রাজপুর টাউন যুব তৃণমূলের সভাপতি প্রতীক দে। মতো করে খুশি করতে পারে, উনি ওনার মতো করে অভিযোগ করেছেন, কালকে আমরা দেখেছি। কিন্তু ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। আর উনি অভিযোগ করেছেন, দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই, বা দলের কাছে অভিযোগ করেছেন, উনি জানিয়েছেন ঊর্ধ্বতন নেতৃত্ব। আমি যতদূর জানি ঊর্ধ্বতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল, উনি যাননি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি। অন্যদিকে শুক্রবার প্রতীকদের নেতৃত্বে তৃণমূলের মহিলা কর্মীরা তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং তার অপসারণ দাবি করেন। উনি একটা তোলাবাজির ব্যাপার যেন চলতে থাকলো, আমাদের ওয়ার্ড কমিটির মেম্বারদেরকে একটু প্রেশারাইজ করতে থাকলো যে কিছু টাকা পয়সা তুলে যাতে ওনাকে দেওয়া হয় কিছু, এইসব তো আমরা মেনে নিতে চাইনি। আমরা ওনাকে এনেছিলাম জনস্বার্থে, যে সবার পরিষেবা দেবে, সবার মাঝখানে থাকবে, কিন্তু উনি ওইগুলো তো করতেন, কিন্তু তার মাঝেও এইসব করে বেড়াবেন এগুলো আমরা তো ভাবতে পারিনি। কাউন্সিলরের বিরুদ্ধে আমাদের অভিযোগ হচ্ছে উনি যে জিনিসগুলো ছড়িয়ে বেড়াচ্ছে, আমরা সেই জিনিসগুলো, উনি রাজনীতিটা নাকি দীর্ঘদিন করে এসছে, উনি আজকের যেই পদে আছেন কাউন্সিলর পদে, উনি নাকি আগে করে আসছে করোনার পরিস্থিতি থেকে, নাকি উনি আজকে আমরা যে বাইকটা উনার দেখেছিলাম, উনি নাকি করোনা পরিস্থিতিতে আমাদের সাথে আছেন। উনার সাথে আমাদের পরিচিতি হচ্ছে প্রতীকদার সূত্রে, প্রতীকদাকে দেখে আমরা দীর্ঘদিন রাজনীতি করে আসছি। কথা বলবেন, কিছু ব্যাপারে কথা বলার দরকার আছে। আমি সেদিন ব্যস্ত ছিলাম, আমি বললাম ঠিক আছে আমি জানাবো। পরের দিন আমাকে যখন আমি ফোন করে জানাই যে সন্ধেবেলায় চলে আসার জন্যে, তখন উনি এবং ওনার বাড়ির কেউ ছিলেন, সম্ভবত ওনার মা। এই ইস্যুতে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা রঞ্জন বৈদ্য বলেন, তোলাবাজি এবং মানুষের উপর অত্যাচার করাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল কংগ্রেসের যে কালচার সেটা একেবারে সমাজে পরিষ্কার হয়ে গেছে যে তারা তোলাবাজি, রাহাজানি, মানুষের উপর জোর করে তাদের উপর অত্যাচার করা, এছাড়া তাদের কোনো কাজ নেই। আর পকেটে অনেক টাকা এসে গেছে। মাকে এরা শ্রদ্ধা করে না, মাতৃত্বকে তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা করতে ভুলে গেছে। তাই আজকে রাজপুর সোনারপুর পুরসভার পৌরমাতা সে একটা তৃণমূল কংগ্রেসের যুব নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছে যে সে তাকে নিয়ে সংসার করতে চায়, তাকে প্রলোভন দেখাচ্ছে। এবং পৌরমাতা এটাও অভিযোগ করছেন যে খাস জায়গা বিক্রি। বাংলায় বিরোধী দলের নেতা কর্মীদের প্রায় হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। তবে এবার খোদ শাসক দলেরই একজন কাউন্সিলর নিজের দলের নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন। রাজ্যের শাসক দলের একজন কাউন্সিলরই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষকে নিরাপত্তা কে দেবে? প্রশ্ন রাজ্যবাসী। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। একদম তাই, আমি জীবিত এখনো দাঁড়িয়ে আছি, আপনাদের সাথে কথা বলছি, কিন্তু কাগজে দেখা যাচ্ছে আমি মৃত। জীবিত ব্যক্তি হয়ে গেলেন মৃত, বঞ্চিত হলেন পরিষেবা থেকে। কাঠগড়ায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী। জলপাইগুড়ির বাসিন্দা সৌমিত্র বসাক পেশায় ব্যবসায়ী, কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে পড়লেন বিপাকে। জানা গেছে সম্প্রতি তার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডটি খোয়া যায়। নিয়ম মাফিক থানায় অভিযোগ দায়ের করে। বলা হয় স্বাস্থ্যসাথীর ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের দপ্তরে নতুন কার্ডের আবেদন জমা করলে পেয়ে যাবেন নতুন কার্ড। আবেদন করে কার্ড পেলেন বটে, কিন্তু কলকাতায় চিকিৎসা করাতে এসে অবাক। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে কার্ড দেখানোর পর জানানো হয় তথ্য অনুযায়ী তিনি মৃত। ব্লাডের একটা সমস্যা হয়েছে, উনি মৃত, জীবিত মানুষই মৃত হয়েছে, কিন্তু সেটা বিষয় না, সেটা কার্ডের মধ্যে একটা ফল ছিল, সেটা ঘটাতে পারেন। তো তাই সরকারি কোনো সুবিধা পাবেন না, বাধ্য হয়ে গাটের কড়ি খরচ করেই চিকিৎসা করান সৌমিত্রবাবু। কার্ডটা হারিয়ে যাওয়া পাইনি, কিন্তু ওর একটা জেরক্স প্রতিলিপি আমার কাছে ছিল। সেটা নিয়ে আমি এখানকার নোডাল অফিসে আসি। নোডাল অফিস থেকে আমাকে বলা হয় যে এটা কোনো প্রবলেম না, আপনার হারিয়ে গেছে, হারিয়ে যেতেই পারে, আপনি এই জেরক্সটা দিয়ে একটা থানায় ডায়েরি করুন। থানায় ডায়েরি করে নোডাল অফিসারকে একটা
আপনি অ্যাপ্লিকেশন করুন যে আপনারটা হারিয়ে গেছে, আপনার নতুন করে বানিয়ে দেওয়া হোক। অভিযোগ, স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজগুলি করার জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সংস্থার একটি কিয়স্ক রয়েছে নোডাল অফিসারের দপ্তরে। মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো করেছেন ভালো কাজ করেছেন, কিন্তু কিছু যারা কাজ করছেন এখানে তাদের ভুল কাজের জন্য মানুষ কিন্তু হ্যারাস হচ্ছে। সেই কিয়স্ক থেকে যে নতুন স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দেওয়া হয় তাতে সৌমিত্রবাবুকে মৃত দেখানো হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্বাস্থ্যসাথী বিভাগের নোডাল অফিসে গিয়ে সমস্ত ঘটনা জানান সৌমিত্রবাবু। কাগজটা ওখান থেকে বের করে দেওয়া হলো, সেটা দেখে যখন আমি প্লিজ হয়েছিলাম যে হয়তো বা আমার হয়ে গেল, সেটা আমি দেখলাম যে আমি ডেড। ওখানে লেখা আছে যে পেশেন্ট ডেড, কাজেই আমার কোনো ক্লেম হবে না। আমার ভাগ্যই ভালো যে ওখান থেকে কোনো ডায়েরি হয়নি আমার নামে যে একটা ভুয়া কার্ড নিয়ে কেউ এসছে। অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কিয়স্কের কর্মীরা ভুল স্বীকারও করে নেন এবং সব ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কার্ডটা হারিয়ে গিয়েছিল, তো আমরা নতুন করে কার্ডটা করে দিয়েছিলাম। তো ডিলেটের একটা সমস্যা হয়েছে, তো উনি জীবিত মানুষই মৃত হয়েছে। কার্ডের মধ্যে চিপ নাম্বার থাকে, চিপটাকে আগের যে কার্ডের চিপটা আছে ওই চিপটাকে স্যান্ডার করা নিশ্চয়ই কার্ডটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা। চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে ভোগান্তির শিকার হলেন তার দায় কার? মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ঘিরে যদি এমন গাফিলতির অভিযোগ ওঠে তাহলে সেই স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন হবে কি করে? তৃণমূল নেতৃত্বের দাবি এটা সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীদের গাফিলতি। ব্যাপারটা হচ্ছে এখানে তো সরকারের কোনো ব্যাপার এসে দাঁড়ায় না। ব্যাপারটা হচ্ছে যাদেরকে কার্ড তৈরি করার জন্য যে কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, তো সেখানে কিছু অকর্মকর্মী থাকে যারা সঠিকভাবে কাজ করে না এবং সরকারকে হেয় করার জন্য তারা এই ধরনের কিছু কাজ করে থাকে যাতে সরকারের বদনাম হয়। অযোগ্য কর্মীদের দিয়ে কাজ করানোর জেরেই এমন ঘটনা, অভিযোগ বিজেপি। এই কার্ডে যে বিভ্রান্তি ছড়িয়েছে এবং মৃত বলে দেখানো হয়েছে, সেখান থেকে মুখ লুকাবার চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই। আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে বলতে চাই যে জন আন্দোলন গড়ে তুলুন যাতে আয়ুষ্মান ভারতের কার্ড অবিলম্বে পশ্চিমবঙ্গে চালু করা। সারা বাংলায় যেরকম জাল শিক্ষক ছড়িয়ে গেছে, একইভাবে যারা এই কাজের জন্য নিয়োগ করা হয়েছে এরাও সব জাল। এই দেখবেন শাসক দলের নেতা মন্ত্রী কারো আত্মীয় স্বজন হবে না এবং তারা অযোগ্য বলে আজকে এই ধরনের ভুলভ্রান্তি করেছে যে জীবিত লোককেও একটা অসুস্থ লোক তাকে মৃত বলে দেখানো হচ্ছে। স্বাস্থ্যসাথী সেই প্রকল্প নিয়ে যদি এইভাবে গাফিলতি হয়, যা এক প্রকার ছেলে খেলার নামান্তর, তাহলে সেই স্বপ্নের প্রকল্প কিভাবে বাস্তবায়িত হবে উঠছে কিন্তু সেই প্রশ্নটাই। জলপাইগুড়ি থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।